স্বাধীনতার মাত্রা সাধারণত পড়ার আগে আমাদের কয়েকটা টার্ম সম্পর্কে আইডিয়া নিতে হয়। তো তার মধ্যে একটা টার্ম হচ্ছে কৌণিক গতিশক্তি। তো কৌণিক গতিশক্তি বা রোটেশনাল কাইনেটিক এনার্জি ইকে সমান হচ্ছে হাফ আই ওমেগা স্কোয়ার, হাফ আই ওমেগা স্কোয়ার। সাধারণত এটা রৈখিক গতিশক্তির সমতুল্য। রৈখিক গতিশক্তি ইকে সমান হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। কৌণিক গতিতে কৌণিক বেগকে সাধারণত ওমেগা দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, রৈখিক গতিতে রৈখিক বেগকে ভি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। কৌণিক গতিতে জড়তা বলতে যাকে বোঝায় তাকে আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়, আর রৈখিক গতিতে জড়তা বলতে এম দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তো জড়তা মানে কি? জড়তা মানে হচ্ছে গিয়ে বাধা। তুমি তার একটা বস্তু গতিশীল আছে, তার গতি পরিবর্তন করতে গেলে যে বাধা আমরা অনুভব করি সেই বাধাটা হচ্ছে তার জড়তা দিয়ে থাকে। অর্থাৎ আমরা এক টনের একটা বস্তুকে যদি আমরা ধাক্কা দিয়ে সরাইতে চাই তাহলে যে পরিমাণ জড়তা মানে বাধা আমরা পাবো, সাধারণত 5 গ্রাম ভরের একটা বস্তুকে ধাক্কা দিয়ে সরাইতে তার চেয়ে কম জড়তা বা বাধা আমরা অনুভব করি। ফলাফল হিসেবে 5 গ্রামের বস্তুকে সরানোটা সহজ, আর 1 টনের বস্তুকে সরানোটা অনেক কঠিন। তো এইটা হচ্ছে রৈখিক গতির ক্ষেত্রে আমরা জড়তা খুব ভালো জানি। তো কৌণিক গতির ক্ষেত্রে জড়তা আছে। রৈখিক গতির ক্ষেত্রে হচ্ছে রৈখিক গতি দিতে গেলে যে বাধা বা জড়তা সেটা হচ্ছে গিয়ে এম দ্বারা রিপ্রেজেন্ট করা, সেটা ভর। আর ঘূর্ণনশীল বস্তু, যে বস্তুকে আমরা ঘুরাইতে যাচ্ছি সেই বস্তুকে ঘুরাইতে গেলে আমরা যে বাধা অনুভব করি সেটাকে বলা হয় কৌণিক জড়তা, বা এটাকে সাধারণ ভাষায় বলা হয় জড়তার ভ্রামক। ভ্রামক শব্দের মানে হচ্ছে পরিমাপক, মানে জড়তার পরিমাপক। এটা দিয়ে জড়তার মানটাকে বোঝায়। তো সাধারণত কৌণিক গতিতে জড়তার ভ্রামক বা জড়তা বলতে যাকে বোঝায় সেটাকে আমরা আই, যে টার্মটা আছে এটা দ্বারা বোঝানো হয়, আই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তাহলে এই আই এর মানটা বা একটা বস্তুকে ঘুরাই, অর্থাৎ এটা যদি আমার একটা অ্যাক্সিস হয়ে থাকে, অক্ষ হয়ে থাকে, এটা চারপাশে আমি যদি একটা সুতা দিয়ে একটা বল বেঁধে যদি আমি ঘুরাইতে থাকি, তাহলে ঘুরাইতে গেলে আমরা জানি যে যত দূরে আমরা বলটাকে বাঁধবো, তুমি বাসার মধ্যে খুব সহজে একটা কলম নিতে পারো, কলমের একটা সুতা নিতে পারো, যেটা হচ্ছে হয়তো বা 1 ফুটের একটা সুতা নিতে পারো, সুতার মধ্যে হচ্ছে গিয়ে একটা বস্তু বাঁধতে পারো, তারপর এটাকে ঘুরাইতে পারো। ঘুরাইলে তুমি যে পরিমাণ বাধা অনুভব করবা, ওই একই বস্তুকে যদি 1 ফুট না 2 ফুটের একটা সুতা দিয়ে বেঁধে একই রকম স্পিডে বা একই কৌণিক বেগে ঘুরাইতে চাও, তাহলে দেখবা বাধা অনেক বেশি পাচ্ছ, অনেক বেশি শক্তি লাগতেছে ওকে ঘুরাইতে। তার মানে ঘুরাইতে গেলে যে বাধা আমরা অনুভব করি বা যে জড়তা আমরা ফিল করি, সেই জড়তাটা কি শুধুমাত্র ভরের উপর নির্ভর করে? না, যে অক্ষের সাপেক্ষে ঘুরে সেই অক্ষের সাপেক্ষে দূরত্বের উপর নির্ভর করে, দূরত্বের উপরও নির্ভর করে। তাই এই জড়তার ভ্রামক বের করার ক্ষেত্রে যে আই ইকুয়াল টু এম আর স্কয়ার ফর্মুলাটা, সেখানে আর কেন আসছে এটা আমরা বুঝতে পারি। এখন হচ্ছে এম। স্বাভাবিকভাবে আমরা এইবার একই দূরত্ব নিই, একটা অক্ষ আছে, অক্ষ থেকে 5 ফিট বা 1 ফিট দূরে একটা বস্তু পাচ্ছি, যা 1 কেজি ভরের বস্তু, তাকে আমরা একটা নির্দিষ্ট কৌণিক বেগ ওমেগার বেগে ঘুরাইতে চেষ্টা করতেছি। আবার 1 কেজি ভরকে চেঞ্জ করে আমরা 5 কেজি ভর লাগাইছি। 5 কেজি ভরকে যদি আমরা এখন ঘুরাইতে চাই, তাহলে হচ্ছে গিয়ে বাধা যেটা অনুভব করবো বা ঘুরাই দিকে যে কষ্ট আমরা পাবো, সেটাকে আগেরটা চেয়ে কম হবে না বেশি হবে? অবশ্যই বেশি হবে, কারণ 1 কেজি ভরকে একই ব্যাগে যে ব্যাগে ঘুরাইছি সেই একই ব্যাগে 5 কেজি ভরকে ঘুরাইতে গেলে আরো বেশি বাধার সম্মুখীন হইতে হবে, ফলে আমাকে বেশি শক্তি লাগবে ঘুরাইতে। ফলাফল হিসেবে অবশ্যই জড়তা যেটা ঘূর্ণনের ক্ষেত্রে জড়তা, সেটা শুধুমাত্র কি এম এর উপর নির্ভর করে না বা শুধুমাত্র আর এর উপর নির্ভর করে না, দুইটার উপরে নির্ভর করে, এবং তারা রিলেটেড হচ্ছে এম আর স্কয়ার। এবং এই রিলেশন কেমনে আসছে সেটা তোমাদের সাধারণত কৌণিক গতিসূত্র পড়ানোর সময় দেখানো হয়েছে বা দেখানো হবে। তো আমরা এই টার্মটা কাজে লাগাবো। তো তাহলে রৈখিক গতিশক্তি যেমন হাফ এম ভি স্কয়ার, কৌণিক গতিতে এম এর জায়গায় জড়তার জায়গায় আসবে আই, আর কৌণিক বেগ যেটা সেটাকে আমরা নাম দিচ্ছি কি ওমেগা, যে বেগে অক্ষের চারপাশে ঘুরে সেটা হাফ আই ওমেগা স্কয়ার, এই ফর্মুলা। তাহলে এই ফর্মুলা দিয়ে হচ্ছে আমরা ম্যাথ করব। তো মনে রাখতে হবে এই যে ফর্মুলাটা আছে আই ইকুয়াল টু এম আর স্কয়ার, এইটা যে কোনো বস্তুর জড়তার ভ্রামকের ফর্মুলা না, এটা শুধুমাত্র মনে রাখতে হবে বিন্দু ভর হলে, অর্থাৎ যে বস্তুটাকে ঘুরাইতেছি এই বস্তুর সমগ্র ভর একটা বিন্দুতে কেন্দ্রীভূত, অর্থাৎ এই যে বিন্দুটা দেখতেছো এই বিন্দুটার ভরই হচ্ছে এম। যদি এম হয়ে থাকে এবং যে অক্ষ থেকে যদি এই বিন্দু ভরের দূরত্ব আর হয়, তাহলে ওই অক্ষের সাপেক্ষে ঘুরাইতে গেলে এই পরিমাণ বাধার সম্মুখীন হইতে হবে। তাহলে মনে রাখতে হবে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা শুধুমাত্র বিন্দু ভরের জন্য প্রযোজ্য, বিন্দু ভরের জন্য
প্রযোজ্য। এখন যেমন হইতেছে কি একটা গোলক হইতে পারে, যেমন পৃথিবী একটা নিরেট গোলক, গোলকটা মানে গোলকের ভিতরে ভর আছে, চারপাশে শুধুমাত্র ফাঁপা গোলক না, এটা একটা নিরেট গোলক। একটা নিরেট গোলক যদি একটা মার্বেল যেমন, বা একটা হচ্ছে গিয়ে নর্মালি হচ্ছে গলফ বল যেরকম, তো যে কোনো হচ্ছে একটা নিরেট গোলক আছে, এই নিরেট গোলকটার ভর কেন্দ্রের মাঝখান দিয়ে একটা অক্ষ আছে, এটা এইভাবে এইরকম এরকম হইতে পারে, এরকম হইতে পারে, যেটাই হোক আমি এইভাবে ঘুরাইতে চেষ্টা করি। এই অক্ষের সাপেক্ষে ঘুরানো যে কথা, এই অক্ষের সাপেক্ষে ঘুরানো যে কথা, এই অক্ষের সাপেক্ষে ঘুরানো সেম কথা। আমি এটাকে এইভাবে ঘুরাইতেছি না এইভাবে, সেটা ব্যাপার না, ব্যাপার হইতেছি কি আমি অক্ষ যেটা নিচ্ছি সেটা একই রকম কিনা। হ্যাঁ, এটা একই রকম। তাহলে এখন আমাদের হচ্ছে কি এটা সবসময় মনে রাখতে হবে, অক্ষটা যে সবসময় একবারে উলম্ব ভাবে থাকবে সেটা কোনো মানে বিষয় না, এটা বাঁকা থাকতে পারে, কোনাকুনি থাকতে পারে। যেটা আমাকে মনে রাখতে হবে, এই অক্ষের সাপেক্ষে ভর যেভাবে ডিস্ট্রিবিউটেড আছে, এই অক্ষের সাপেক্ষে ভরগুলো সেম ভাবে ডিস্ট্রিবিউটেড আছে, এই অক্ষের সাপেক্ষে ভর সেম ভাবে ডিস্ট্রিবিউটেড আছে। ফলাফল হিসেবে এই অক্ষের সাপেক্ষে বস্তুটাকে ঘুরাইতে গেলে আমাদের যে পরিমাণ বাধার সম্মুখীন হইতে হবে, এই অক্ষের সাপেক্ষে ঘুরাইতে গেলে আমাদের সেম পরিমাণ বাধার সম্মুখীন হইতে হবে। এখন কথা হচ্ছে, এটা যেহেতু একটা নিরেট গোলক এবং বড় একটা গোলক, অক্ষ থেকে তার ভর কি একটা নির্দিষ্ট দূরত্ব আছে না, বিভিন্ন দিকে ছড়ায় আছে, বিভিন্ন দিকে ছড়ায় আছে। ফলে এটাকে ডিরেক্টলি এই ফর্মুলা দিয়ে করা যাবে না, কারণ এই ফর্মুলা ইউজ করার কন্ডিশন বা শর্ত কি, শুধুমাত্র কি ভর হইতে হবে, বিন্দু ভর হইতে হবে। তাহলে এইটা যেহেতু বিন্দু ভর না, তাহলে আমাদের বিন্দু বিন্দু ভরের ভাগ করে তারপর সবগুলার জড়তার ভ্রামক বের করে কি করতে হবে, এই অক্ষের সাপেক্ষে যোগ করতে হবে। যোগ করলে আমরা যে আনসারটা পাই, ইন্টিগ্রেট করতে হবে অ্যাকচুয়ালি, করলে যে আনসারটা পাই সেই আনসারটা আই এর মানটা আছে 2/5 mr²। এটা বইয়ে দেওয়া আছে, তোমরা দেখে নিবে কৌণিক গতিসূত্র পড়ার সময়। আমার ওইটা এখন লাগবে না, আমার শুধু মনে রাখতে হবে যে যদি বড় গোলক হয় এবং তার ভর কেন্দ্রের সাপেক্ষে সেই নিরেট গোলকের জড়তার ভ্রামকের মান হচ্ছে I = 2/5 mr²। তাহলে এখন আমাদের হচ্ছে যেটা লাগবে অ্যাকচুয়ালি হচ্ছে বিন্দু ভর নিয়ে আমরা কাজ করব, কারণ আমরা স্বাধীনতার মাত্রাটা যখন পড়তে যাচ্ছি আমরা সাধারণত অণু নিয়ে কাজ করতে যাচ্ছি, এবং অণু হচ্ছে অত্যন্ত ক্ষুদ্র একটা গোলক হিসেবে আমরা নিব, এবং সেই অত্যন্ত ক্ষুদ্র গোলককে আমরা বিন্দু ভর হিসেবে নিব। ফলে অণুর ক্ষেত্রে জড়তার ভ্রামকের জন্য আমরা ডিরেক্টলি I = mr², এই ফর্মুলাটা ইউজ করব, নট 2/5 mr²। আমরা এখন দুইটা গোলক একসাথে হচ্ছে গিয়ে একটা রডের মাধ্যমে কানেক্টেড আছে, এবং সেই দুইটা গোলককে আমরা ঘোরানোর চেষ্টা করব বিভিন্ন অ্যাক্সিসের রেসপেক্টে, এবং আমরা দেখার চেষ্টা করব সেই ক্ষেত্রে জড়তার ভ্রামকটা কেমন হয়। প্রথম কথা হচ্ছে গিয়ে যে দুইটা গোলক নিছি আমরা মেইনলি হচ্ছে যেহেতু স্বাধীনতার মাত্রা পড়তে যাচ্ছি, আমরা সাধারণত অণু নিয়ে কথা বলতেছি, ফলে এইগুলা অবশ্যই কি ভর, বিন্দু ভর আমাদের মনে রাখতে হবে, অত্যন্ত ছোট। তো এই যে বিন্দু ভরটা আছে, এই বিন্দু ভরটা আমরা যদি এটার মধ্যে একটা অ্যাক্সিস টানি, একটা সরল রেখা টানি, বিন্দুটা অবশ্যই তাহলে সরল রেখার উপরে পড়ে যাবে যদি আমরা অ্যাক্সিসটা এরকম টানি, এবং এটার নাম দেওয়া যেতে পারে এক্স অ্যাক্সিস। আরেকটা ব্যাপার আমরা মনে রাখতে হবে আমাদের, সেটা হচ্ছে গিয়ে এটাকে এক্স ওয়াই জেড যে কোনো নাম দিতে পারি, অর্থাৎ এই ডিরেকশনে থাকলে এটাকে এক্সই বলতে হবে এমন কোনো কথা বাধ্যতামূলক না। তো আমরা এটাকে নাম দিলাম এক্স এখানে। তো এই এক্স অ্যাক্সিসের উপরেই তাহলে দুইটা বিন্দু, অর্থাৎ অ্যাকচুয়ালি আমি বুঝার জন্য এই দুইটার সাইজ বড় আঁকছি, আমরা যদি অ্যাকচুয়াল সাইজ দেখাই তাহলে অ্যাকচুয়ালি এটা বিন্দু ভর, বুঝার জন্য আমরা বড় করে রাখছি। তো এই দুইটা বিন্দু ভরকে এখন আমি যদি যে অ্যাক্সিসের উপরেও শুয়ে আছে সেই অ্যাক্সিসের রেসপেক্টে আমি একটা ওমেগা কৌণিক বেগে ঘুরাইতে যাই, তাহলে আই এর মানটা কি হবে সেটা আমরা একটু দেখতে চাই। প্রথম কথা হচ্ছে গিয়ে যেহেতু বিন্দু ভর এবং সেটা যে অ্যাক্সিস সাপেক্ষে ঘুরতেছে সেই অ্যাক্সিসের উপরেই বসে আছে, ফলে অ্যাক্সিস থেকে এই বিন্দু ভরের ঘূর্ণন অক্ষ থেকে এই বিন্দু ভরের দূরত্ব আর টেন্ডস টু 0, অ্যাকচুয়ালি 0 হয়ে যায়। তো আমরা শূন্যের কাছাকাছি বললাম, যদি আর এর মান শূন্যের কাছাকাছি হয়। এখন আমাদের জানার ইচ্ছে হচ্ছে কি দুইটাকে একত্রে ঘুরাইতে গেলে ঘূর্ণন গতিশক্তি কত হবে, একত্রে ঘুরলে তারা এই অক্ষের সাপেক্ষে একত্রে ঘুরলে ঘূর্ণন গতিশক্তি কত হবে। বাট আমরা জানি যে ঘূর্ণন গতিশক্তি বের করার ফর্মুলা হচ্ছে হাফ আই ওমেগা স্কয়ার। তো আমরা এইটার হাফ আই ওমেগা স্কয়ার বের করব এবং এটার হাফ আই ওমেগা স্কয়ার বের করব, এবং দুইটা যোগ করে দিলে মোট ঘূর্ণন গতিশক্তি পেয়ে যাব। তাহলে শুরু করা যাক, আমরা এইটার ঘূর্ণন গতিশক্তিটা বের করি। তো সেটার জন্য এটার আই বের করতে হবে, এবং আমরা জানি দুইটা যেহেতু একই ধরনের বস্তু সিমেট্রিক্যালি এইটার ঘূর্ণন গতিশক্তি যা হবে এটার ঘূর্ণন গতিশক্তি সেম হবে, কারণ এটার মধ্যে দিয়ে অ্যাক্সিস যেভাবে গেছে এটার মধ্যে অ্যাক্সিস সেম ভাবে গেছে। তাহলে আবার যেহেতু এইটারও r টেন্ডস টু 0 এইটারও r টেন্ডস টু 0, ফলাফল হিসেবে I = mr², এই ফর্মুলার দিকে তাকাইলে বলতে পারবো আমরা r এর মান 0 হওয়ার কারণে mr² এর মানও কি হবে 0 হয়ে যাবে, ফলাফল হিসেবে I এর মানটাও 0 হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি I এর মান 0 বসাইলে হাফ আই ওমেগা স্কয়ার বা রোটেশনাল কাইনেটিক এনার্জি কে আর নাম দেওয়া যেতে পারে, এটাকে রোটেশনাল কাইনেটিক এনার্জি EKR, এটার মান কি হয়ে যাচ্ছে 0 হয়ে যাচ্ছে। তাহলে এইটাও 0 প্লাস এটা 0, তাহলে টোটাল এই অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাইতে মোট গতিশক্তি ঘূর্ণন গতিশক্তি কত হবে 0। কিন্তু যদি এই ডাম্বেল শেপের এই যে বস্তুটা আছে এই বস্তুটাকে যদি আমরা এমন একটা অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরাই যে অ্যাক্সিসটা এদের মধ্য দিয়ে যে অ্যাক্সিস গেছে তার সাথে লম্ব ভাবে থাকে, অর্থাৎ
এই যে অ্যাক্সিস এটার সাথে পারপেন্ডিকুলার লেস, এটার নাম দিলাম জেড অ্যাক্সিস সে। তাহলে জেড অ্যাক্সিস এর রেসপেক্টে আমরা যদি দেখতে চাই তাহলে খুব সহজেই আমরা দেখতে পারি যে এই অ্যাক্সিস এর উপরে কিন্তু কোনো বিন্দু ভর পড়ে নাই, একটু দূরত্ব মেইনটেইন করছে। তাহলে এই ক্ষেত্রে কি আর জিরো? আর জিরো না। তাহলে এই অ্যাক্সিস এর সাপেক্ষে এইটাকে ঘুরাইতে গেলেও একটা আর এর মান আছে যেটা নট ইকুয়াল টু জিরো, এবং এইখানেও একটা আর এর মান আছে যেটা নট ইকুয়াল টু জিরো, এবং অবশ্যই আর গ্রেটার দেন জিরো, জিরোর চেয়ে বড় একটা মান। সেই মানগুলা যদি আমরা বসাই তাহলে আমরা এইটার ক্ষেত্রে একটা আয়ের মান পাবো, এটার ক্ষেত্রে একটা আয়ের মান পাবো। সেই আইগুলা থেকে আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভাবে কি বের করতে পারি? এই ফর্মুলা দিয়ে কৌণিক গতিশক্তি বের করতে পারি, এই ফর্মুলাটা দিয়ে, এবং সেটা যোগ করার পরে মোট কৌণিক গতিশক্তি পাবো। তাহলে যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরবে, যদি এখন ডাম্বেল সে বস্তু হয়, তাহলে সেই অ্যাক্সিসটা যদি তাদের সংযোগ সরলরেখাকারী অ্যাক্সিসের সাথে পারপেন্ডিকুলার থাকে তাহলে অবশ্যই ঘূর্ণন গতিশক্তির মান শূন্য হবে না, একটা মান থাকবে। এখন আমরা জানি এই অ্যাক্সিস, যেটাকে আমরা এক্স অ্যাক্সিস নাম দিচ্ছি, এইটার সাথে পারপেন্ডিকুলার কয়টা অ্যাক্সিস থাকতে পারে? দুইটা অ্যাক্সিস থাকতে পারে, একটা জেড আর একটা ওয়াই। তাহলে অ্যাকচুয়ালি সে একটা ডাম্বেল শেপের বস্তুর মধ্য দিয়ে হচ্ছে গিয়ে যে অক্ষ টানা গেছে তার সাপেক্ষে আরো দুইটা অ্যাক্সিস টানা যাবে। মোট 3 ধরনের অপশন আমরা তৈরি করতে পারি, এবং এই 3 ধরনের অপশন তৈরি করলে কি সুবিধা সেটা আমরা একটু পরে বলতেছি। তো এইটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটার সাপেক্ষে সিমিলারলি এটাতে যে ঘটনা এটাতেও সেম রকম মান, কখনোই শূন্য হবে না, এটার ক্ষেত্রে একটা ঘূর্ণন গতিশক্তি পাওয়া যাবে। এখন আমরা যে দুইটা অণু দেখছিলাম যে কানেক্টেড, তারা হচ্ছে গিয়ে আন্তঃআণবিক আকর্ষণ বলের মাধ্যমে হচ্ছে পরস্পরের সাথে হচ্ছে গিয়ে একটা বন্ধন তৈরি করে একটা ডাম্বেল শেপ অবস্থা তৈরি করছে। এই ক্ষেত্রে এই যে ডাম্বেল শেপ, আমরা জানি যে সাধারণত কোনো একটা কন্টেইনারের মধ্যে আমরা যদি গ্যাস রাখি, তো গ্যাসের মলিকুল গুলা সবসময় এমন কোনো কারণ নাই যে এটা শুধুমাত্র এক্স এক্সিস এর রেসপেক্টে ঘোরার চেষ্টা করে, বা ওয়াই বা জেড, এটা যে কোনো র্যান্ডম যে কোনো ডিরেকশনের রেসপেক্টে ঘুরতে পারে, যে কোনো দিকের সাপেক্ষে ঘুরতে পারে। তো আমরা মনে করলাম একটা মলিকুল এইভাবে থাকতে পারে, এইভাবে থাকার পরে সে এই যেভাবে আছে এইভাবে রেখে এইটার মধ্যে দিয়ে আমরা একটা অ্যাক্সিস টানতে পারি ওর মধ্যে দিয়ে, যেটাকে আমরা নাম দিব তাহলে এক্স এক্সিস। এমন হইতে পারে এই এক্স এর রেসপেক্টে ঘুরতেছে, অথবা এইটার সাথে পারপেন্ডিকুলার অ্যাক্সিস সাপেক্ষে ঘুরতে ঘুরতে সামনে আগাচ্ছে। তাহলে মনে রাখতে হবে এক্স এক্সিস বরাবর আছে, এটার মানে এই না যে মলিকুলটা এইভাবে বসে আছে, এটা এইভাবে থাকতে পারে, এইভাবে থাকতে পারে। আমাদের যে ব্যাপারটা দেখতে হবে সেটা হচ্ছে ও ওইভাবে বসে কিভাবে ঘুরতেছে। যেমন এইভাবে থেকে সে যদি এইভাবে ঘুরতে থাকে তাহলে অবশ্যই তার ঘূর্ণন গতিশক্তি আছে, কিন্তু যদি এইভাবে বসে বা এইভাবে বসে যে অ্যাক্সিস বরাবর আছে সেই অ্যাক্সিস সাপেক্ষে ঘুরতে চায় তাহলে ঘূর্ণন গতিশক্তি শূন্য হবে, কারণ ওই অ্যাক্সিস সাপেক্ষে আর এর মান হচ্ছে জিরো। এখন আসা যাক, এতক্ষণ ধরে আমরা যেটা দেখি সেটা ছিল দুইটা গোলক ছিল। এখন যদি একটা সিঙ্গেল গোলকের কথা চিন্তা করি, অর্থাৎ যে অণুগুলো একটা পরমাণু দিয়ে তৈরি, মাত্র একটা গোলক, সেই ক্ষেত্রে ঘূর্ণন গতিশক্তি কেমন হবে এটা আমরা খুব সহজেই বের করতে পারি। একটা গোলক আমরা যদি, এটা হচ্ছে কি একটা ওপেন স্পেসে আছে, একটা খালি জায়গায় আছে, একটা খালি রুমের মধ্যে একটা মলিকুল আছে, আমরা চিন্তা করছি অন্যগুলার কথা বাদ দিলাম, তো এইটা ওই ফাঁকা জায়গাটায় বসে যদি ঘুরতে চায় কিভাবে ঘুরতে পারে? আমরা তো অবশ্যই সুতা, মানে এটা তো এমন কোনো না যে এমন কোনো অবজেক্ট যে অবজেক্টটাকে আমরা একটা সুতা দিয়ে বেঁধে রাখছি কোনো একটা অ্যাক্সিসের সাপেক্ষে তার সাপেক্ষে ঘুরাচ্ছি, অ্যাকচুয়ালি এরকম কিছু না, এটা মুক্তভাবে ঘুরতেছে। অনেকটা পৃথিবী যেরকম ঘুরতে ঘুরতে সূর্যের চারপাশে পৃথিবী যেভাবে ঘুরতেছে, বা চাঁদ পৃথিবীর চারপাশে যেভাবে ঘুরতেছে, ঠিক ওই রকম একটা ঘূর্ণন সে মুক্তভাবে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু এই মুক্ত ঘূর্ণন হইলে একটু সমস্যা আছে। কি সমস্যা আছে? যখন একটা বিন্দু ভর মুক্ত ভাবে ঘুরতে যাবে তাহলে সে যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরুক না কেন, অর্থাৎ এটা এমন হইতে পারে এই যে আমরা গোলক আকৃতির যে পরমাণুটা আছে, মানে যেটাকে আমরা অণু বলবো কারণ এক পারমাণবিক অণু, সেই অণুটা হইতে পারে জেড এক্সিস এর রেসপেক্টে ঘুরতে চেষ্টা করতেছে, অথবা এমন হইতে পারে এটা ওয়াই এক্সিস এর সাপেক্ষে ঘোরার চেষ্টা করতেছে, অথবা এমন হইতে পারে এটা এক্স এক্সিস এর সাপেক্ষে ঘোরার চেষ্টা করতেছে। কিন্তু সে যে এক্সিস এর সাপেক্ষে ঘোরার চেষ্টা করুক না কেন সে ঘুরতে পারবে না, অন্য কথায় তার পক্ষে ঘূর্ণন সম্ভব না। কেন সম্ভব না? কারণ আমরা জানি ঘুরতে হলে তার জড়তার ভ্রামক থাকতে হবে, এবং সেই আই এর মান হচ্ছে এম আর স্কয়ার ফর্মুলা দিয়ে বের করতে হয়, কারণ এটা বিন্দু ভর, এই তিনটাই। এবং এই বিন্দু ভরের ক্ষেত্রে আমাদের মনে আছে আর এর মানে এই ক্ষেত্রে তিনটা ক্ষেত্রে জিরো হয়ে যাচ্ছে, কারণ এটা যেহেতু বিন্দু ভর এবং একটাই মাত্র গোলক এবং সেটা বিন্দু পরিমাপ, ফলে তিনটা এক্সের যে এক্সের উপরে বসে ঘুরতে চেষ্টা করবে তার সাপেক্ষে তার দূরত্ব কত হবে? জিরো হবে। ফলাফল হিসেবে এখানে জিরো বসানো হলে আই এর মান টেন্স টু কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আই এর মান টেন্স টু জিরো হয়ে যাওয়া মানে হাফ আই ওমেগা স্কয়ার, এটার মানটা কি হয়ে যাবে? জিরো হয়ে যাবে। ফলাফল হিসেবে আমরা বলতে পারি যে অণুগুলা একটা পরমাণু দিয়ে তৈরি তাদের পক্ষে আসলে ঘূর্ণন তৈরি করা সম্ভব না। আর ঘূর্ণন তৈরি করা সম্ভব না মানে তাদের যে মোট গতিশক্তি আছে সেই মোট গতিশক্তির কোনো অংশই ঘূর্ণন গতিশক্তি হিসেবে থাকতে পারবে না। এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। এবং আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমি আবারও মনে করাই দিতে চাই,
এক্স ওয়াই জেড কখনো হচ্ছে গিয়ে ভূমির সমান্তরাল তার সাথে পারপেন্ডিকুলার এরকম হওয়া বাধ্যতামূলক না। এমন হইতেই পারে যে এই এক্সের সাপেক্ষে এই এক পারমাণবিক গ্যাসের অণুটা ঘোরার চেষ্টা করতে, সেই ক্ষেত্রে এই যে অক্ষ আছে এই অক্ষের সাপেক্ষে যখন ঘুরতে যাবে তখন হচ্ছে গিয়ে সেম এটাকে আমরা এক্স অথবা ওয়াই অথবা যে কোনো একটা অ্যাক্সিস ধরে নিতে পারি এবং ফলাফল হিসেবে সেম আগের লজিক অনুযায়ী আর এর মান টেন্স টু জিরো, ফলাফল হিসেবে আই টেন্স টু জিরো, ফলাফল হিসেবে হচ্ছে ই আর এম যেটা রোটেশনাল কাইনেটিক ই আর কে রোটেশনাল কাইনেটিক এনার্জি সেটার মান হবে জিরো। ফলাফল হিসেবে হচ্ছে কি আর পক্ষে ঘূর্ণন সম্ভব না।